গতকাল সারা রাত আচার্য সদরের সামনে অবস্থান, বিক্ষোভ এবং ধর্ণা যোগ্য চাকরিহারা শিক্ষকদের। কারণ আপনারা জানেন যে গতকাল দুপুর বেলায় করুণাময়ীতে জমায়েত হয় এবং সেখান থেকে মিছিল বেরোয় আচার্য সদরের উদ্দেশ্যে। তার কারণ গতকাল এসএসসি তরফ থেকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের কথা ছিল। বিকাশ ভবনে রাজশাহী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেই মিলেছিল এই আশ্বাস এবং সেই মোতাবেক গতকাল সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এবং কাল দুপুর থেকেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে আচার্য সদরের সামনের রাস্তা। ওদিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয় আচার্য সদরের ঠিক সামনে এবং এসএসসি ভবনে ঢুকতে যান তারা এবং 13 জনের সঙ্গে বৈঠকও করেন। এসএসসির চাকরিহারা বৈঠকে অধরা সমাধান। রাত পেরিয়ে সকালে এসএসসি ভবন ঘেরাও, চাকরিহারাদের রাতভর এসএসসি ভবনে আটকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, এসএসসি ভবনে আটকে অন্যান্য কর্মচারীরাও। এসএসসি ভবনের ভেতরে অনশনে চাকরিহারারা। মাঝরাতে বিবৃতি এসএসসি চেয়ারম্যানের, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হবে, আদালতের নির্দেশ মাফিক যারা বেতন পাচ্ছেন তারাই বেতন পাবেন এবং চাকরি করবেন। যোগ্যদের বেতন দিতে পারলে তালিকা কেন নয়? পাল্টা প্রশ্ন, আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের তালিকা প্রকাশ করতেই হবে, কোনো ললিপপে আমরা বলছি না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই অনশন। জানালেন অনশনকারী চাকরিহারা শিক্ষকরা। আজ এসএসসি ভবনের সামনে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। গতকাল মাঝরাত্রিরেই সেখানে পুলিশ ঢোকে এসএসসি ভবনে। অবশ্যই তাদের একটা উদ্দেশ্য ছিল, যেভাবেই হোক সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকদের সেখান থেকে বের করে নিয়ে যাওয়া, তবে তা কিন্তু সফল হয়নি। তার কারণ চাকরিহারা শিক্ষকদের অবস্থান এবং অনশন। তারা সেইখানে এসএসসি ভবন থেকে সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ এসএসসি চেয়ারম্যানকে সেখান থেকে কিন্তু বের করতে দিতে নারাজ। রাতভর আচার্য সদরের সামনে অবস্থান, বিক্ষোভ এবং অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এদিকে গতকাল সন্ধ্যায় যে বৈঠক হয়েছিল 13 জন চাকরিহারা যোগ্য শিক্ষকদের সঙ্গে এসএসসি চেয়ারম্যানের, সেই বৈঠকে কিন্তু সমাধান সূত্র অধরায়। এসএসসির তরফ থেকে জানানো হয়েছে যে তারা 3টি দফায় যে কাউন্সেলিং হয়েছিল তার 3 দফার যে প্রার্থী তালিকা সেটাই তারা কিন্তু প্রকাশ করবেন এবং সেটা কিন্তু মানতে নারাজ যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি পুরোটা কেন নয়, খুব সঙ্গত কারণে তাদের এই প্রশ্ন ছিল, কেন পুরোটা প্রকাশ করা হবে না। এসএসসির একাদশ দ্বাদশের তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত তালিকা দেবে এবং নবম ও দশমের তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত তালিকা দেওয়া হবে। 2016-তে নবম দশমে 13টি, একাদশ এবং দ্বাদশে 7টি কাউন্সেলিং হয়েছিল। এই মুহূর্তে এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদরের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি ছবিটা সেখানে দেখতে পাচ্ছ? সবার আগে প্রবীর তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যারা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা, যারা যোগ্য শিক্ষক, তারা কিন্তু রাস্তায় বসে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং গতকাল রাতভর কিন্তু সেই বিক্ষোভ দেখিয়েছেন তারা এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং একদিকে তারা না খেতে পেয়ে কিন্তু রাস্তায় বসে রয়েছে। এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু তারা যেটা বারবার করে দাবি করেছিলেন যে একটা অন্তত বায়ো টয়লেটের ব্যবস্থা করার কথা এবং জলের ব্যবস্থা করা, কিন্তু কোনো রকমভাবেই প্রশাসন সেটা কিন্তু করতে দেয়নি। এবং তার পাশাপাশি কিন্তু দেখা গিয়েছে যে রাতে, গভীর রাতে যখন খাবার এসছে সেই খাবার কিন্তু আটকে দিয়েছে, অর্থাৎ যারা এসএসসি ভবনের সামনে রয়েছে এবং তারা কিন্তু সেই রাতভর কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং এসএসসি ভবনের যে চেয়ারম্যান তাকেও কিন্তু পুলিশ জবরদস্তি কিন্তু বার করার চেষ্টা করেছিল, কিন্তু যারা চাকরি অর্থাৎ যোগ্য চাকরিহারারা তারা কিন্তু আটকে দিয়েছেন। এবং যে কাউন্সিলিংয়ের কথা বলা হচ্ছিল, গতকাল কিন্তু সাংবাদিক সম্মেলন করার কথা ছিল, সেই সাংবাদিক সম্মেলন কিন্তু ক্যান্সেল হয়ে যায় এবং তারা 13 জনের যে প্রতিনিধি দল তারা ভিতরে গিয়েছিলেন এবং তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে
কিন্তু দফায় দফায় কথা বলেছেন এবং কথা বলার পরে কোনো সুরাহা কিন্তু উঠে আসেনি সেখান থেকে, এবং সেটা দাবি করা হচ্ছে বারবার করে যে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত তারা কথা লিস্ট দেবেন, কিন্তু যে সপ্তম কাউন্সিলিং পর্যন্ত যে বাকি যে 4টে কাউন্সিলিং, সেই 4টে কাউন্সিলিংয়ের কোনো রকম লিস্ট তারা প্রকাশ করতে চাইছেন না। অর্থাৎ যোগ্য অযোগ্যদের কিন্তু আলাদা করে চিহ্নিত করার যে প্রক্রিয়া সেটা কিন্তু সরকার করতে চাইছে না। কিন্তু যারা এখানে আন্দোলনকারীরা তারা কিন্তু বারবার করে একটাই দাবি করছেন, যোগ্য অযোগ্যদের চিহ্নিত করতে হবে, এবং সেই যোগ্য অযোগ্যরা যারা চিহ্নিত করা আছে এবং যোগ্যরাই কিন্তু এই আন্দোলন চালাচ্ছে। আমরা সরাসরি একটু কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের দাবি স্যার, প্রথম কথা হচ্ছে আমাদের ওএমআর 22 লক্ষ ওএমআর এবং সিবিআই থেকে উদ্ধারকৃত যে সমস্ত ওএমআর উদ্ধার হয়েছে তার পাবলিকেশন করা হোক, প্রত্যেকটা আম আদমি যেন দেখতে পায়। তাছাড়া আমাদের যোগ্য অযোগ্য লিস্ট এবং নিখুঁত একটা অযোগ্যের মধ্যে যেন একটা অযোগ্য না থাকে, এবং আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান তিনি যেন সার্টিফাইড করে দিতে পারেন, আর নইলে ওর চেয়ার থেকে থাকার কোনো অধিকার নাই, ওর চেয়ার থেকে নেমে যাওয়া উচিত। এর আগে আমরা দেখেছিলাম 11 সদস্যের যে প্রতিনিধি দল তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং গত 21 তারিখে অর্থাৎ গতকাল সেই ওএমআর লিস্ট প্রকাশ করার কথা ছিল, কিন্তু সেটা করা সম্ভব। ওনারা আমাকে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা ক্লান্ত, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের চাকরি অলরেডি চলে গেছে, আমাদের ললিপপ ধরিয়ে দেওয়া হয়েছে 8 মাসের চাকরি, আমরা কি 8 মাসের চাকরি করব বলে আমরা পরীক্ষা দিয়েছিলাম? মুখ্যমন্ত্রী তো বারবার করে বলছে এ থেকে জেড অবধি তার প্ল্যান ছকা। একদমই নয়। তাহলে আজকে কুকুর বিড়ালের মতো আমাদের রাস্তায় পড়ে থাকতে হয় না, রাস্তায় আমাদের পড়ে থাকতে হয় না কুকুর বিড়ালের মতো, আর এই সব অযোগ্য প্রশাসনের আমাদের লাঠির ঘাত খেতে হয় না। এতটা অমানবিক দেখতে পেলাম আমরা গতকাল, ব্যবস্থা করছে ব্যবস্থা করার কথা বলছিলেন, এরা মানুষের জাতের মধ্যে পড়ে না, এরা পশু থেকে জানোয়ার থেকে নিম্নতম প্রাণী বলা হয় এদেরকে। নিম্নতম শিক্ষকরা তারা সমাজ গড়ার কাজ করেন, সেই সমাজ গড়ার কাজের ক্ষেত্রে দেখা গেছে শিক্ষকদেরই অযোগ্য। একদমই তাই, এটা হচ্ছে পুরো একটা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত, এবং শিক্ষক সমাজ যারা জাতির আমি বিষয়ের ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু গণতান্ত্রিক উপায় আন্দোলন করবার অধিকার কিন্তু সকলেরই রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বায়ো টয়লেটে কেন ব্যবস্থা করা হয়নি? আমি যাবো যেমনটা বলছিলেন বিশ্বজিৎ, এই যে আজকে আমাদের চাকরি চলে গেল, এটা শুধু মানে যে আমার খারাপ হলো বা আমি ক্ষতির মধ্যে পড়লাম তা কিন্তু না। এবং তারা রাস্তায় বসে রয়েছেন, পেটে মারা হয়েছে করছেন, কিন্তু এসএসসি ভবনের ভিতরে রয়েছেন, তাদের জন্য সেই খাবার যেমন আটকে দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি এখানে যারা চাকরিজীবীরা তারা কিন্তু বারবার করে বলছেন আমরা যখন অনশন করছি তাহলে এরা কেন অনশন করবে না। এই বিষয়ে আবারও যাওয়ার চেষ্টা করব, যারা এখানে বসে আন্দোলন করছেন তাদের সঙ্গে আরেকবার একটু কথা বলার চেষ্টা করব। আমাদের যোগ্য লিস্ট পাবলিশ করতে হবে, সন্ধ্যা 6টার সময় পাবলিশ করার কথা ছিল, এখনো হলো না। কোনো লাভ হবে এখন? প্যানেলই বাতিল করে অনেক লাভ হবে, আমরা আন্দোলন ছাড়ছি না, আমরা অনশন করবো আমরা, এবং আমরা রিভিউ পিটিশনে যাওয়ার জন্য তৈরি হব। একটা সঠিক যদি 21 তারিখ বলা হয়েছিল যে হ্যাঁ একটা সার্টিফাইড কপি যদি দেওয়া হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের যে শক্তি সেই শক্তিটা কয়েক গুণ বৃদ্ধি পাবে। এবং আমি এও বলতে চাই আমাদের সুপ্রিম কোর্টের, আমরা সংবিধানকে রেসপেক্ট করে বলছি, সুপ্রিম কোর্টের বিচারপতি যারা চুরি করলো তাদের কোনো বিচার করলো না, আমরা যারা নিষ্পাপ কোনো নিষ্কলঙ্ক আমাদের কেন এরকম সাজা দেওয়া হলো? কালকে 13 জনের প্রতিনিধি দল গিয়েছিলেন দেখা করতে, এবং সেখানে বলা হলো যে তৃতীয় কাউন্সিলিং অফ দি লিস্ট প্রকাশ করবে, কিন্তু সব ওরা এটা আমাদের মধ্যে ডিভিশন এন্ড রুলস সিঙ্গারের মতো আমরা ভাগ হয়ে যাব, আমাদের আন্দোলন থামিয়ে দেবে, যাতে আমরা কোনো কিছু করতে পারবো না। ওরা যেটা চাইছে সেটাই করবে, ওরা চাইছে না আমরা ফের আমি পরীক্ষা নেব এবং প্রশ্ন বিক্রি করবো। পরীক্ষা দিতে বিক্রি করেছিল, আপনারা পরীক্ষা দেবেন? আমরা কেন পরীক্ষা দেবো? আমি 4টে পরীক্ষা পাস করেছি, আমি 3টে চাকরি ছেড়ে দিয়ে চাকরি করছি, আপনি বলুন আমি কেন পরীক্ষা দিতে যাব? আমার বয়স 46 বছর। দিলে মনে হয় কি আবার দুর্নীতি হবে? স্যার পরীক্ষা আমরা কার কাছে দেবো? বিনা দোষে 6 বছর চাকরি করার পরে কি কারণে চাকরি গেল বুঝতে পারলাম না। সুপ্রিম কোর্টের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে বিচারপতির।
কারণ যে চোর, যে চুরি করলো, যার পাপের মধ্যে চাকরি গেল, আবার তার কাছে বলছে তোমরা পরীক্ষা দাও, তো দুর্নীতি আবার পরীক্ষা দাও। আমাদের সেই পরীক্ষা দিলে সেখানে কি নিশ্চয়তা আছে? অনেক কার্বন কপি, অনেক গল্প শুনবো। আগের বারও তো অনেক গল্প শুনেছিলাম। আমরা 6 বছর চাকরি পরে যাওয়ার পরে কি কারণে গেল সেই কৈফিয়ত উনি দিতে পারবেন বা ইনি দিতে পারবেন? আবার পরীক্ষা কেন দেবো? আরেকটু কথা বলার চেষ্টা করব যারা এই মুহূর্তে নিচে বসে রয়েছেন, বসে আন্দোলন করছেন এবং রাত ভোর কিন্তু এই খোলা আকাশের নিচে বসে আন্দোলন করছেন, তাদের সঙ্গে কথা বলবো। দিদি, আমাদের কালকে দাবি ছিল মূলত, যেটা আমাদের চাকরি হারাদের সাথে শিক্ষামন্ত্রী, তারপরে হচ্ছে চেয়ারম্যান, সবার সাথে আমাদের একদিন বৈঠক হয়েছিল। আপনারা বৈঠক হয়েছিল, বৈঠকে বলা হয়েছিল 21 তারিখে ওএমআর শিট 21 তারিখে বলেছিল যোগ্য অযোগ্যের আলাদা তালিকা দেবে, এবং আমাদের যেটা মেন দাবি ছিল যে যোগ্য অযোগ্যের আলাদা আলাদা তালিকা দেবে, এবং যোগ্যদের অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার বলা হয়েছিল যে অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরাতে হবে এবং ওদের টাকাটা 12% হারে সুদসহ নিতে হবে। কিন্তু আমরা এখানে কালকে এসে দেখছি চেয়ারম্যান এখানে আমাদেরকে অন্য গল্প শোনাচ্ছে, আমাদের ললিপপ খাওয়াচ্ছে, যে কিনা যে 11-12 হচ্ছে প্রথম এবং দ্বিতীয় কাউন্সিলিং হচ্ছে বৈধ, বাকিগুলো অবৈধ, এবং বলা হচ্ছে 9-10 ফার্স্ট টু থার্ড হচ্ছে কাউন্সিলিং হচ্ছে বৈধ। তো এখানে ওরা মেনলি অযোগ্যদের বাঁচাতে চাইছে, কারণ আমরা সকলেই জানি যে অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তারা বেশিরভাগ এমপ্যানেলে হয়েছে, এবং ওদের জন্য ওদের 50 জনের জন্য আমাদের র্যাঙ্ক অটোমেটিক্যালি পিছিয়ে গেছে। তাহলে কমিশনের ইচ্ছা হচ্ছে অযোগ্যদেরকে বাঁচানো, যোগ্যদের বলি দিয়ে। আমাদের কথা ওরা এখন পর্যন্ত শোনেনি, কেউ দেখা করেনি। গতকাল রাতে দেখা গেল যে চেয়ারম্যানকে বার করার যে প্রক্রিয়া সেটা কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল, আপনারা আটকে দিয়েছেন। এটা কি চেয়ারম্যানকে না, আমরা যতক্ষণ যোগ্য লিস্ট না পাবো এবং অযোগ্যের তালিকা আলাদা করে মেরিট অনুযায়ী, কিন্তু মেরিট অনুযায়ী যোগ্য লিস্ট, দুটো যোগ্য লিস্ট তৈরি হয়েছে। আমরা চাইছি মেরিট অনুযায়ী যোগ্য লিস্ট, কমিশন চাইছে কাউন্সিলিং অনুযায়ী যোগ্য লিস্ট। এর পেছনে বড় কোনো রহস্য এবং চক্রান্ত আছে। আমরা চাইছি মেরিট অনুযায়ী যোগ্য লিস্ট। আমরা যতজন মেরিট আছি ততজনের যোগ্য লিস্ট আমরা চাই। সুমন রয়েছে আমাদের সাথে। সুমন কিন্তু গ্রে 1 থেকে কিন্তু এই আচার্য সদনের সামনে তিনি অনশন করছিলেন, তারপরে বেশ কিছু কারণবশত সেই অনশন তুলে দিয়েছিলেন এবং ফের সুমনকে দেখা গেল আজকে এসএসসি ভবনের সামনে। কি বলবে সুমন, কি দাবি আপনাদের? আমাদের সুস্পষ্ট দাবি যোগ্য অযোগ্যদের নিখুঁত নির্ভুল তালিকা এবং যা ওএমআর এর মিরর কপি রাজ্যের মুখ্যমন্ত্রীর কালীঘাটের যে খাটের তলায় লুকানো আছে, সেই ওএমআর এর মিরর কপি অবিলম্বে প্রকাশ করতে হবে এবং যারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে অযোগ্য তাদেরকে টার্মিনেশন করতে হবে। এই দাবি না মিটলে আমরা এই জায়গা থেকে কোনো অবস্থাতেই উঠব না। এর আগে আমরা অবস্থান করেছিলাম, অনশন করেছিলাম। অনশন প্রত্যাহারের নির্দিষ্ট কারণ আমার ডান কিডনিতে সমস্যা ধরা পড়েছে, ডাক্তারবাবু বলেছেন। মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমরা আপনার এই যে দুর্নীতির খেলা ধরে ফেলেছি, আপনার এই দুর্নীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে কিন্তু লড়াইটা করার জন্য আমরা এখানে এসেছি। অবিলম্বে আমাদের দাবি মেনে নিন, তা না হলে আপনাকে কি বলবো, মানে বলতেও খারাপ লাগছে। আর মনে হয় বেশি দিন ওই যে 14 তলায় বসে ঠ্যাং দোলাচ্ছেন, চেয়ারটায় বসে, ওই চেয়ারের তো খুব মায়া আপনার, আর বেশি দিন বসতে পারবেন না বলে রাখলাম। এর আগেও দেখেছি যে শিক্ষামন্ত্রীর সঙ্গে তোমরা বৈঠক করেছো, গতকাল বৈঠক করেছো, বৈঠক একেবারেই ফলপ্রসূ হয়নি, সেটা বারবার করে দাবি করেছো এবং চেয়ারম্যানকে গতকাল তোমরা বেরোতে দাওনি। শিক্ষামন্ত্রীর কথার কোনো ভ্যালুস নেই, আমি অন্তত দিই না। এই শিক্ষামন্ত্রী আমাকে বলেছিল সুমন বিশ্বাস থাকলে আমি মিটিংয়ে বসবো না। উনি হচ্ছে একটা কঞ্চির সমান, কারণ মুখ্যমন্ত্রীর কথার যেখানে ভ্যালু নেই। নেতাজি ইন্ডোরে কি বলছে, আপনাদের যোগ্যদের পাশে আছি, শেষে বলছে অযোগ্যদের পাশে আছি, তারপরে বলছে ললিপপ। আজকে এখানে সত্যি সত্যি ললিপপ দিয়ে দিয়েছে। আপনার এই ললিপপ থিওরি আমরা মানছি না। আমরা সরাসরি বাংলার যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা আপনাকে চোর বলছে, লজ্জা করে না আপনার? কোন অধিকারে এখন ওই চেয়ারটা আঁকড়ে আপনি বসে আছেন? ছেড়ে দিন। যোগ্যদের তালিকা যদি না দিতে পারেন, ওএমআর এর মিরর কপি যদি আপনি না প্রকাশ, দাবি করছে যে তাদের কাছে মিরর কপি রয়েছে, সেই মিরর কপি তাহলে কেন প্রকাশ করা? সিবিআইয়ের কাছে আমি নিজে গিয়েছিলাম, রাজারহাটে সাপোর্টি অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টে। সিবিআইয়ের কাছে কর্তব্য, আমরা আরজি করের আন্দোলন দেখেছি, আমরা যোগ্য চাকরিটা ফেরত চাই, আর কিছু না। সিবিআই কেন 2300 টেন্টেড চাকরি হারাদের ডেকেছিল? টেন্টেড 2300, স্পেসিফিকভাবে বলছি। কেন যোগ্যদের
ওএমআর কপিটা দিয়ে দিচ্ছে না সুপ্রিম কোর্টে বা এসএসসি যে বাংলার যোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্য দেশের প্রধানমন্ত্রী কি বক্তব্য দিয়েছেন, দেশের রাষ্ট্রপতি আমাদের জন্য বিবৃতি দাবি করছি। বাংলায় পশ্চিমবাংলায় কি চলছে? একজন মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে আমাদের দায়িত্ব নিয়েছে, কি চলছে? বাংলার যোগ্য শিক্ষকরা রাস্তায়, শিক্ষাকর্মীরা রাস্তায়। সুতরাং সিবিআইকেও জবাব দিতে হবে, দেশের প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, রাষ্ট্রপতিকে জবাব দিতে হবে, কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সুতরাং আমরা নিরস্ত্র শিক্ষক শিক্ষাকর্মী, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু রাজ্য প্রশাসন যদি বাধ্য করে আমরা সেই পথে যেতেও সামান্যটুকু পিছু পাবো না। আপনাকে বলে রাখছি, মুখ্যমন্ত্রীকে বলে দেবেন, কারণ মুখ্যমন্ত্রী হচ্ছে যত নষ্টের গোড়া। মুখ্যমন্ত্রীর কথা ছাড়া রাজ্যে কিচ্ছু হয় না। সুতরাং সরাসরি চ্যালেঞ্জটা মুখ্যমন্ত্রীর প্রতি রইল যোগ্য চাকরিহারাদের পক্ষে। তোমাকে আরেকবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে দেখো ব্যারিকেড করে রাখা আছে এবং ভেতরে পুলিশ রয়েছে, বাইরে পুলিশ রয়েছে এবং সেই ব্যারিকেডের বাইরে যাতে এসএসসি চেয়ারম্যান না বেরিয়ে আসতে পারে এবং তার জন্য রয়েছে অগণিত যোগ্য প্রার্থীরা এবং তারা রাজপথে বসে রয়েছে এবং যেটা সরাসরি তোপ দাগছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি এবং বারবার করে শিক্ষকরা দাবি করছেন তারা রাজপথে বসে আছেন, তাদের ওএমআর শিট এই মুহূর্তে প্রকাশ করা হোক। যতক্ষণ না ওএমআর শিট প্রকাশ হবে ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলবে এবং তারা রিভিউ পিটিশনের দাবি জানাচ্ছে এবং সেই ওএমআর শিট যদি তাদের হাতে আসে তাহলেই সেই পিটিশন তারা জমা করতে পারবে। কিন্তু এই মুহূর্তে যারা যোগ্য প্রার্থীরা তারা যেমন রয়েছেন এবং অযোগ্য প্রার্থীরা যাতে ভিতরে প্রবেশ না করতে পারে সেটাও কিন্তু দেখভাল করছেন এই সমস্ত চাকরিহারারা যারা এই মুহূর্তে পথে দাঁড়িয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং যোগ্য তারাই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং অযোগ্যরা যাতে ভিতরে প্রবেশ না করতে পারে সেটাও কিন্তু তারা খেয়াল রাখছেন। কবির, একদমই তাই। পরিস্থিতির উপর নজর রাখো বিশ্বজিৎ। আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করবো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।